আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসান আরিফের মৃত্যু বিচার বিভাগে সৃষ্টি করেছে গভীর শূন্যতা। সুপ্রিম কোর্ট ও সচিবালয়ে জানাজা শেষে বিশিষ্টজনদের মূল্যায়ন, সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দ্বিকক্ষ সংসদ ও মিশ্র পদ্ধতি নির্বাচনের সুপারিশ থাকছে সংস্কার কমিশনের প্রস্তাবে। নির্দলীয় রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট। 15 বছরের আর্থিক অনিয়মের সংস্কার শুরু হয়েছে জানালেন অর্থ উপদেষ্টা। ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরানোর আসল চ্যালেঞ্জ মনে করেন হোসেন জিল্লুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বর্ষিয়ান আইনজীবী এএফ হাসান আরিফকে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, 5 দশকেরও বেশি সময় আইন পেশায় জড়িত থেকে নিজেকে অনন্য উচ্চতায় স্থাপন করেছিলেন তিনি। এর আগে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে তার দ্বিতীয় ও সচিবালয়ে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। দীর্ঘ 55 বছর আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। এরপর অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজার নামাজ। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার নামাজ শেষে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। তাকে শ্রদ্ধা জানাতে এসে সবাই বলেন, তার মৃত্যু বিচার অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি করবে। আদালতকে সহায়তা করার জন্য যে তার নিজস্ব স্টাইল ছিল, যে ভঙ্গিতে তিনি আদালতকে তার গভীর পাণ্ডিত্যের কথা জানাতে পারতেন, আইনের জটিল প্রশ্নের যে সমাধানগুলো তিনি দিতে পারতেন, যেটা আমরা দেখেছি, এটা সকল আইনজীবীর জন্য অনুসরণীয় ছিল। তার যেই প্রতিভা এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতে কখনো তাকে রাগ করতে গিয়েছে কখনো দেখিনি। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। এরপর তার মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। আমাদের সম্মিলিত মন্ত্রণালয়, এর মধ্যে যতগুলো মন্ত্রণালয় আছে সবাই মিলে একটা বড় আকারে আমরা কুলখানিজ বলি, যেটাকে প্রার্থনা বলি, একটা আনুষ্ঠানিক মৃত্যুর পরে যারা আমরা পাই, এটা হবে। আমি আইন অঙ্গনে বলেন, উপদেষ্টা পরিষদে বলেন, মন্ত্রণালয়েও পরিবেশ এবং ভূমির সাথে তো খুব গভীর সম্পর্ক, পরিবেশ এবং ট্যুরিজমের সাথে গভীর সম্পর্ক। সকল জায়গাতেই এই প্রজ্ঞা এবং একই সাথে এই ভদ্রতা, এই সততা মিস করব। তার কানাডা প্রবাসী মেয়ে দেশে আসলে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ও আজ 22 তারিখ রাতে আসবে ঢাকায়, তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মাঝহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও মিশ্র পদ্ধতি নির্বাচনের সুপারিশ করে প্রস্তাবের খসড়া তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তি নির্বাচনের সুপারিশ থাকছে। নারীদের জন্য 100টি আসন সংরক্ষিত করে সরাসরি ভোট ও গোপন ব্যালটের মাধ্যমে রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনের প্রস্তাবও থাকতে পারে। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সবার মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করা হচ্ছে প্রস্তাবনা, আর শেষ পর্যন্ত নেওয়া হবে সুপারিশ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার ইস্যু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। শেখ হাসিনা সরকারের সময় টানা বিতর্কিত ভোটের পর কার্যকর নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সংস্কার কমিশন। ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে গঠিত নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন এ বিষয়ে প্রস্তাবনা জমা দেবে ডিসেম্বরের মধ্যে। অংশীজনদের মতামতের ভিত্তিতে সুপারিশমালা এখন প্রায় শেষ পর্যায়ে।
সবগুলো আইন কানুন বিধিবিধান পর্যালোচনা করে কতগুলো অগ্রাধিকার চিহ্নিত করেছি, যে ক্ষেত্রে পরিবর্তন দরকার, সংস্কার দরকার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবনা থাকছে সংস্কার কমিশনের। প্রচলিত পদ্ধতিতে নিম্নকক্ষ আর উচ্চকক্ষের ভোট হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। একই সাথে নারীদের জন্য 100 আসন সংরক্ষিত রেখে তা ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ থাকতে পারে। সংসদে নারীদের আসন বাড়িয়ে দিয়ে সেখানে ওই যে প্রথম পর্বে কতগুলো আসনে সরাসরি নির্বাচন নারীদের জন্য সংরক্ষিত, পরের বারে অন্য কতগুলো আসন, তারপরে অন্য কতগুলো আসন, এটা অনেকটা নিশ্চিত করে বলা যায় যে হয়তো দ্বিপক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হবে। কারণ দলগুলো চায়, সব দলগুলোই চায় এবং কারোই তেমন বিরোধিতা নাই। উচ্চকক্ষের ব্যাপারেই ব্যাপক যে এটা তো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা এবং এটা কিভাবে এর সদস্যগুলো নির্বাচিত হবে এ নিয়ে বহু মত, বহু সুপারিশ, বহু প্রস্তাব। তো একটা প্রস্তাব তো অবশ্যই হলো এটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে করা। রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের পক্ষে সংস্কার কমিশন। সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভোটে অথবা সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের অংশগ্রহণে নির্দলীয়ভাবে নির্বাচনের প্রস্তাব থাকছে। আপার হাউস, লোয়ার হাউসের দুই কক্ষের সংসদ সদস্যরা এবং একই সাথে এর সাথে স্থানীয় সরকার প্রতিনিধিরা ৬০-৬৫,০০০ স্থানীয় সরকার প্রতিনিধি বিভিন্ন স্তরের তারা মিলে নির্বাচক মণ্ডলী হতে পারে এবং এদের ভোটে, মেজরিটি ভোটে নির্বাচন হতে পারে। তাহলে যে কোনো ব্যক্তিকেই আর রাষ্ট্রপতি করা যাবে না। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনেরও সুপারিশ করছে সংস্কার কমিশন। গণতন্ত্র চাইতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হতে হবে। তো সেখানে তারা গণতান্ত্রিক উপায়ে যদি তাদের প্রত্যেকটা যে ক্ষেত্রে নেতৃত্ব তারা যদি নির্ধারণ করে, তাহলে এটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের পথ সুগম হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি না থাকা, না ভোটের বিধান রাখা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করার সুপারিশ করবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা হয়তো সকলকে খুশি করতে পারবো না, কিন্তু আমরা একটা সুচিন্তিত মতামত দেওয়ার চেষ্টা করব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 15 বছরের আর্থিক অনিয়মের সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং আলমানাকের 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। শেয়ার বাজারের দরপতনে রেগুলেটরদের দায় রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করাই হবে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দ শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিখিলাম কাগজ, কদিন পর কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন, এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না। আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আর সামষ্টিক অর্থনীতির ভারসাম্যগুলো তৈরি করা, কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এটা কিন্তু অন্যতম, যেখানে ব্যক্তি খাত থেকে শুরু করে সবারই এখানে একটা বিষয় আছে। ষড়যন্ত্র থামাতে সব জায়গা থেকে আওয়ামী দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। জীবনযাপন যেখানে কষ্টকর হয়ে পড়েছে সেখানে সংস্কার নিয়ে মানুষের মাথা ব্যথা নেই বলেও দাবি করেন আলাল। তিনি অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা থেকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি নেতারা। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং
বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? গণমাধ্যম এখনো সেলফ সেন্সরশিপ থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সাংবাদিকতার চেয়েও দলের প্রতি সাংবাদিকদের আনুগত্য বেশি উল্লেখ করে দলীয়করণ মুক্ত প্রতিষ্ঠান গড় করার আহ্বান জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চলছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণেই তারা বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলার শিকার হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল থেকে গণমাধ্যম কর্মী এবং অতিথিরা আসতে শুরু করেন। গণমাধ্যমের সংস্কার, স্বাধীনতা এবং সংবাদ কর্মীদের সুরক্ষায় এবারের সম্মেলন ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা। আপনি ক্ষমতাধরকে জবাবদিহি করতে বাধ্য করবেন। সংবাদ মাধ্যমের কাজ এটা, অ্যাকাউন্টেবল করার পাওয়ার কি, যিনি ক্ষমতায় আছেন তাকে অ্যাকাউন্টেবল করা, যিনি বিরোধী দলে আছেন তাকে আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন যদি সে তার ক্ষমতার অপব্যবহার করে, যদি সে তার পজিশনের অপব্যবহার করে, কিন্তু তাছাড়া তাকে আপনি হেনস্থা করতে পারেন না। সে সত্য কথা বলবে, সে সমালোচনা করবে, সেই সমালোচনার জন্য আপনি হেনস্থা করবেন, এটা সাংবাদিকতা নয়। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর উপর ময়মনসিংহমুখী লেনের একটি বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে ড্রাম ভর্তি ট্রাক। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে এ পথে যান চলাচল। এদিকে যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নু গেইট সড়ক ও বিআরটি ফ্লাইওভার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। স্থানীয়রা বলছেন, ভোররাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এসে দেখেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী তুরাগ নদীর তীরে বেইলি ব্রিজ ট্রাক সহ ভেঙে নিচে পড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। যে দুজন ড্রাইভার আর হেল্পার ছিল ওনারা বাইরে হয়ে গেছে, ওনারা এখন হাসপাতালে আছে সম্ভবত, আমি যতদূর জানছি হাসপাতালে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রিজটা এমনিও ঝুঁকিপূর্ণ, আপনি দেখতে পাচ্ছেন ওখানে আরেকটা ব্রিজ আছে, কিন্তু ওটা কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ। ওদের কাছে এখনো পর্যন্ত আমাদের চোখে ধরা পড়ে নাই, দেখতেছি না। এইরকম যাতে ঘটনা না ঘটে কর্তৃপক্ষের আগে থেকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত, কারণ মানুষ মরে গেলে তো আর মানুষকে পাওয়া যায় না। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের মতো সক্রিয় ছিলেন খাগড়াছড়ির ছাত্র জনতা। ছাত্রলীগ যুবলীগের হামলায় এই জেলায় আহত হন বহু শিক্ষার্থী। সে আন্দোলনে বিজয়ের পর 4.5 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আহতদের পাশে দাঁড়ায়নি কেউ। যদিও প্রশাসনের দাবি যাচাই বাছাই করে আহতদের তালিকা তৈরি হচ্ছে, এরপরই দেওয়া হবে সহায়তা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আসফুর রহমান সাগর। বৈষম্য বিরোধী আন্দোলন সহ এক দফা দাবিতে পার্বত্য জেলা খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি ছাত্ররাও সক্রিয়ভাবে অংশ নেন। 4 আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে তৎকালীন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। হামলায় আহত হন কমপক্ষে 30 জন ছাত্র। এদের মধ্যে গুরুতর আহত হন 12 থেকে 13 জন শিক্ষার্থী। এদের অনেকেই মাথা, হাত, পায়ে জখম নিয়ে দিন কাটাচ্ছেন নিদারুণ কষ্টে। সন্ত্রাসী ছাত্রলীগের হামলায় আমার 6টা সেলাই পড়ে, তখন আবার আমার আঙ্গুল ভেঙে যায়। তো এরপর থেকে ওইভাবে কোনো সরকারি ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে কোনো সহায়তা পাই নাই। যখন আমরা এক দফার পক্ষ নিয়ে আমরা মিছিলটা বের করে শাপলা চত্বর যাই, তখনই কিছুক্ষণের মধ্যেই যুবলীগের ছাত্রলীগের যৌথভাবে যে আওয়ামী লীগের হামলা, আমাদের উপর হামলা হয়। গুরুতর আহত হয় 9 জন। তাদের এখনো কোনো প্রশাসনিক লেভেল থেকে বা আমাদের উপর মহল থেকে তেমন কোনো আর্থিক কোনো সুবিধা পায়নি। এদিকে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আহতদের অনেকেই যথাযথ সরকারি সহায়তা পাননি। নেওয়া হয়নি উন্নত চিকিৎসার ব্যবস্থাও। যুবলীগ ছাত্রলীগের অতর্কিত হামলার মুখোমুখি হওয়ার পরে আমি আহত হয়েছি। চিটাং আমি 3 মাস ছিলাম, আমার 3টা অপারেশন হয়েছে। হওয়ার পরে পায়ে 2টা স্ক্রু আছে, বলছে 6 মাস লাগবে হাঁটতে। এই অবস্থা আমি আছি, স্ট্রেস নিয়ে হাঁটি। আমার ছেলে বাসায় হাঁটতে পারে না, আমার ছেলে কি করবে? আমার ছেলে ভবিষ্যৎ কোথায়? সরকারি যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও জেলার সিভিল সার্জন জানিয়েছেন, আন্দোলনে আহতদের নাম, ঠিকানা যাচাই বাছাই চলছে। সেটি শেষ হলেই আহতদের সরকারি সহায়তা দেওয়া হবে।
জেলা প্রশাসক মহোদয় সহ যাচাই বাছাই কমিটির মাধ্যমে যাদের নাম চূড়ান্ত হচ্ছে তাদের আমরা অন্তর্ভুক্তকরণ করছি। একই সাথে খাগড়াছড়িতে যারা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল, ছাত্র সমন্বয়ক, ছাত্র প্রতিনিধি, তাদের সাথে আমাদের কথা হয়। তাদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি আমাদের যাচাই বাছাই কমিটিতে আছেন। খাগড়াছড়িতে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। খেজুরের রস ও গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর, তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। দিনে দিনে খেজুর গাছ কমে যাওয়া ও গাছিদের পেশা পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছিল গুড় তৈরির কাজ। পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছেন কয়েকজন যুবক। তাদের উদ্যোগে গত 2 বছর ধরে বেড়েছে খেজুর গুড় তৈরির কাজ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আসফুর রহমান সাগর। ভোরের আগেই হাঁড়ি নিয়ে খেজুর রস সংগ্রহের জন্য বের হন গাছেরা। সেই রস দিয়ে শুরু হয় গুড় তৈরির কাজ। রস আর গুড়ের টানে আসেন ক্রেতারা। রসের ভাটিকে ঘিরে উৎসবের আমেজ। অনেকেই আসেন ছেলে মেয়ে নিয়ে তাজা খেজুরের রস খেতে। কৈশোরের স্বর্ণালী স্মৃতি ফিরে আসে মনের আঙিনায়। একটা বাসায় থাকতাম, তখন ওই বাসাটায় খেজুর গাছ ছিল, তখন কেউ চুরি করে নামাইতো আর ওইটা খাইতাম। আজকে মনে হইতেছে ওই স্বাদটা আবার ফিরে পেলাম। খুবই ভালো লাগছে, সবাই একত্রে রস খাচ্ছি, মুড়ি দিয়ে রস খাওয়া। এসব গুড় বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে, আর প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে চাহিদা অনুযায়ী গুড় সরবরাহ করতে পারেন না গাছিরা। বাজার থেকে আমরা যে গুড়টা কিনি, এই গুড়টা আসলে অতটা মানসম্মত হয় না। সেই গুড়ের মধ্যে নানান রকমের ভেজাল থাকে, কেমিক্যাল থাকে। নিজের চোখের সামনে গুড় জ্বালানো হচ্ছে এবং এই গুড়টা খাঁটি এবং অথেন্টিক, এর জন্য এই গুড়টা নিতে আসছে। নগরায়নের প্রভাবে আশঙ্কাজনক হারে কমে আসছে গাছের সংখ্যা। ঋতুভিত্তিক কাজ হয়, গাছিরা খুঁজে নিচ্ছেন অন্য পেশা। তবে কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে ফিরে আসতে শুরু করেছে জেলার খেজুরে গুড়ের ঐতিহ্য। ফিল করলাম যে আমার ফরিদপুরের যে খেজুরের গুড়ের ঐতিহ্য ছিল, সেই গুড় এখন উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আসলে হতে পারে না। খেজুরের রসের উৎপাদন বাড়াতে এগিয়ে এসেছে কৃষি বিভাগ। নানান উদ্যোগ নিচ্ছেন তারাও। গুড় উৎপাদন যে প্রক্রিয়ার সাথে এই বিষয়টিকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, যেন কৃষক এখান থেকে একটি ভালো মানের গুড় তারা নিজেরা উৎপাদন করতে পারে এবং আমাদের যে গুড়ের যে একটি গুণগত মান, এই গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য কৃষক পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা কৃষি অফিসের হিসাব মতে ছোট বড় মিলিয়ে জেলায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। টঙ্গীতে পুরো ইজতেমা ময়দান এখন ফাঁকা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্মড পুলিশ এবং র্যাব ইজতেমা ময়দানের চারপাশে অবস্থান নিয়েছে। কোনো মুসল্লিকে ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিছু মুসল্লিদের লাঠি হাতে বিভিন্ন গেইটে পাহারা দিতে দেখা যাচ্ছে। পাহারা দেওয়া ব্যক্তিরা জানান তারা মাওলানা জুবায়েরপন্থী মুসল্লি। ইজতেমা ময়দানে তাদের মালামাল রয়েছে, তাই কাকরাইল মসজিদের মুরব্বীদের সিদ্ধান্তে ময়দানের বিভিন্ন গেইটে অবস্থান নিয়েছেন তারা। বিশ্ব ইজতেমাকে ঘিরে সাতপন্থী এবং জুবায়েরপন্থী মুসল্লিদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমা ময়দানের 3 কিলোমিটারের মধ্যে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। 19 ডিসেম্বর থেকে বিশ্ব ইজতেমা ময়দান এখন ঢাকা বিভাগীয় কমিশনারের অধীনে রয়েছে। নতুন ভবনের উদ্বোধন হয়েছে বছর পেরিয়ে গেছে, তারপরও সরকারের হস্তান্তর প্রক্রিয়ার জটিলতায় তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় পুরনো ভবন জায়গা সংকুলন না হয়ে বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। এদিকে নতুন ভবন সেবা উপযোগী নয় বলে অভিযোগ কর্তৃপক্ষের। আর গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতিমা রোজেনার রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। 2013 সালে মেহেরপুর জেনারেল হাসপাতালকে 100 থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। এরপর 2019 সালে 72 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 6তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি নতুন ভবন। পুরাতন ভবনের স্থানের তুলনায় রোগীর চাপ কয়েক গুণ বেশি থাকায় হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় থাকতে বাধ্য হচ্ছেন রোগীরা। এই হাসপাতালে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুপাতে প্রায় 4 গুণ রোগী,
কাল সকালে আমরা রোগী ভর্তি করেছি, বেড পাইনি কো, সানের উপর আছি। আমি কোনো সিট পাইনি, তাই আমি বাইরে আছি গেটের মুখে, তাতে দেখা যাচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে। রাখার কারণে এই যে সরকারি হাসপাতালের যে হচ্ছে রোগীর যে ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা, যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার কথা, এগুলো ঠিকঠাক মতো রোগী পাচ্ছে না। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম দশা ডাক্তার ও নার্সদের। কোনো রেস্ট্রিকশন নাই বা স্ক্যানও এরকম কোনো ইউনিট চালু নাই, যার কারণে আমার একদম নিওনেট প্লাস শিশু সব একসাথে থাকে, যেখানে এখানে নিওনেটরা বেশি হার্মফুল। আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে কিছু সুপারিশ করেছি যে এই বিষয়গুলো যুক্ত করে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে তারপরে কার্যক্রমটা শুরু করলে ভালো হতো। বেডিং, তারপর হচ্ছে বেড সাইড লকার না থাকে, তাহলে এই ভবন হস্তান্তর করে শুধু শুধু পড়ে থাকবে, পড়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং ফার্নিচারের টেন্ডার না হলে এই ভবন হস্তান্তর সম্ভব এই মুহূর্তে না। এদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ করেছে তারা। আমাদের নকশা অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কাজ কমপ্লিট, এবং শিডিউলে বা টেন্ডারে যা ছিল আমরা সেই অনুপাতে কাজ শেষ করেছি। এখন যে উনি যে ত্রুটিগুলো বলছে সেগুলো যদি উনি আমাদের লিখিত দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করি, আমরা আলাদাভাবে ওটা ব্যবস্থা করি, আমরা সেই ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করব। 2023 সালের 12 নভেম্বর হাসপাতালটির 6 তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ জিলা স্কুলে এর আয়োজন করা হয়। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়াই এই রিয়েলিটি শোর মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মার্জিয়া আক্তার এবং জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার ASM হাসান ও বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম। ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আমরা নিয়মিত আয়োজন করে থাকি। আমরা চাই বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সাহিত্য, বাংলা আমাদের মননে যে বাংলাটা, সেই বাংলা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে যায়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাটডাউন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে অর্থ বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। এই বিল পাশ না হলে আজ থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ বা শাটডাউন হয়ে যেত। স্থানীয় সময় শুক্রবার রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট সদস্যরাও বিলটির পক্ষে অবস্থান নেন। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই অর্থবিল প্রতিনিধি পরিষদে পাশ হয়নি। ট্রাম্পের আহ্বানের পরও 34 জন রিপাবলিকান আইনপ্রণেতা এই বিলের বিরুদ্ধে ভোট দেন। তবে শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষে বিলটির পক্ষে ছিলেন 366 জন আইনপ্রণেতা। এর ফলে আগামী 5 মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর তহবিলের যোগান অব্যাহত থাকবে। যদিও এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এই অর্থ বিলকে অনুমোদন পেতে হবে। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চট্টগ্রাম বিভাগকে 7 রানে হারিয়ে এনসিএল টি20 ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে নুরুল হাসান সোহানের খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে খুলনা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম বিভাগ। নুরুল হাসান সোহানের 39 বলে 52 রানের ঝলমলে ইনিংসে 146 রান সংগ্রহ করে খুলনা। জবাবে 64 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। শেষ পর্যন্ত 6 উইকেটে 139 রানে থামে তাদের ইনিংস। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেল খুলনা। গতিতে সুস্বাস্থ্য USAIDর ক্যাম্পেইনের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে ক্রীড়াঙ্গনের অংশীজনদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ আয়োজিত এই সম্মেলনে ক্রীড়াঙ্গনের সাবেক বর্তমান কোচ, খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন। খেলাধুলায় নারী ও তরুণদের নানা সমস্যা ও অগ্রসরতার বাধা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান মিলন। আলোচনায় অংশ নেন ভারোত্তোলক মাবিয়া আক্তার, সীমান্ত নারী ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সাবেক শুটার সাবরিনা সুলতানা সহ অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তারা। এ সময় বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ্জামান ও সাধারণ সম্পাদক সামুন হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। হাসান আরিফের মৃত্যু বিচার বিভাগে সৃষ্টি করেছে গভীর শূন্যতার। সুপ্রিম কোর্ট ও সচিবালয়ে জানাজা শেষে বিশিষ্টজনদের মূল্যায়ন, সোমবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দ্বিকক্ষ সংসদ এবং মিশ্র পদ্ধতির নির্বাচনের সুপারিশ থাকছে সংস্কার কমিশনের প্রস্তাবে। নির্দলীয় রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট। 15 বছরের আর্থিক অনিয়মের সংস্কার শুরু হয়েছে, জানালেন অর্থ উপদেষ্টা। ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরানোই আসল চ্যালেঞ্জ মনে করেন হোসেন জিল্লুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।